সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঢাকা সহ সারা দেশে প্রতীক পেলেন প্রার্থীরা। এবার 298 আসনে লড়বেন 1967 জন। নারায়ণগঞ্জে চারিদিকে ভোটের আমেজ, নির্বাচন ঘিরে নতুন প্রত্যাশায় সাধারণ মানুষ। রাতে সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল শুরু নির্বাচনী সমাবেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষ হয়েছে। ঢাকার 20টি আসনে লড়ছেন কমপক্ষে 137 প্রার্থী। ঢাকা বিভাগীয় কমিশন কার্যালয়ে ঢাকা 13 ও 15 আসন বাদে 4 থেকে 18 আসনের মোট 13টিতে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ঢাকা 4 আসনের বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। ঢাকা 9 আসন থেকে আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পেয়েছেন ফুটবল প্রতীক। এবারে নির্বাচনে 298টি আসনে মোট 50টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন শতাধিক, তেমনি জোটভিত্তিক নির্বাচনী আসনে অংশ নিচ্ছে অনেক রাজনৈতিক দল। আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম, পরবর্তীতে আপনারা জানেন যে আমরা এই শাপলা কলি প্রতীক পেয়েছি এবং আজকে ফাইনালে আমাদের ঢাকা 8-এ নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলা কলি প্রতীকে এখানে আপনাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের সারা বাংলাদেশে আমাদের 10 দলীয় জোটের পক্ষ থেকে মোট 30 জন এনসিপির পক্ষ থেকে নির্বাচন করছে। সে 30 জন সারা বাংলাদেশে কিন্তু শাপলা কলি প্রতীকে নির্বাচন করবে। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তৃতীয় ধাপে পদার্পণ করছি। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তাদের যে আনুষ্ঠানিকভাবে আমরা আজকে প্রতীক বরাদ্দের দিন ধার্য ছিল। আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি আসনের প্রতীক বরাদ্দ করেছি, আরও বেশ কয়েকটি বাকি আছে। আমরা নির্ধারিত সময়ের ভিতরে ইনশাল্লাহ শেষ করতে পারবো। ঢাকার পাশাপাশি সারা দেশেও প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চট্টগ্রামের 16টি আসনে বিভিন্ন দলের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক 11টি আসন এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার নগরীর 5টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। নোয়াখালীর 6টি নির্বাচনী আসনে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দলের 47 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। একইভাবে নোয়াখালীতেও শেষ হয়েছে প্রতীক বরাদ্দ কার্যক্রম। জেলা রিটার্নিং কর্মকর্তা সকালে নোয়াখালী 1 আসনে 7 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন। ফেনীর 3টি আসনে 26 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে ফেনী 1 আসনে 7 জন, ফেনী 2 আসনে 11 জন, ফেনী 3 আসনে 8 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের 5টি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র সহ 47 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আরও বিস্তারিত জানবো এই বিষয়ে সহকর্মী গৌতম সাহা যুক্ত হয়েছেন আমার সাথে। গৌতম, প্রতীক পাওয়ার পর প্রার্থীরা কি বলছেন? আগামীকাল থেকে তো আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। সেখানকার কি পরিবেশ? আমরা যে বিষয়টি দেখেছি, প্রার্থীদের সাথে কথা বলে তারা যে বিষয়টি জানিয়েছেন, এখন পর্যন্ত অনেকে বলছেন ইমেজ রয়েছেন, অনেকে বলছেন আমি মুক্তিযোদ্ধা, সেই বিষয়ে আমার জয় নিশ্চিত এবং ভোটাররা আমাকেই বেছে নেবেন, সেই প্রত্যাশা কিন্তু তারা জানিয়েছেন সাংবাদিকদের কাছে। আমরা যে বিষয়টি দেখেছি, সকাল 11টা থেকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু সেই প্রতীকগুলি বরাদ্দ করেছেন। নারায়ণগঞ্জে যে 47 জন প্রার্থীর মধ্যে 40 জন প্রার্থী রয়েছেন বিএনপি, জামাত, এনসিপি এবং শরিক দলের, এবং বাকি 7 জন যারা রয়েছেন তারা রয়েছেন স্বতন্ত্র প্রার্থী। তাদের যে বিভিন্ন প্রতীক রয়েছেন, হাতিগোড়া সহ বিভিন্ন প্রতীক, তাদের প্রতীকও কিন্তু আমরা বরাদ্দ করতে দেখেছি। তাই সেই সাথে আমরা দেখেছি প্রার্থীদের সাথে যারা তাদের কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিভিন্ন প্রতীক নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাদের ভিড় করতে দেখেছি, স্লোগান দিতে দেখেছি। সেই বিষয়টি আচরণবিধির লঙ্ঘন হয়েছে কিনা সেই বিষয়টি জিজ্ঞেস করেছিলাম আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে। তিনি যে বিষয়টি জানিয়েছেন, যারা আচরণবিধি করবেন সেই বিষয়টি তাদের কঠোর
দমন করা হবেন এবং তাদেরকে কিন্তু সতর্ক করে দেওয়ার বিষয়টি তারা জানিয়েছেন। আমরা যে বিষয়টি জেনেছি নারায়ণগঞ্জে যে গত 29শে ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল, সেই শেষ সময় কিন্তু 56 জন মনোনয়নপত্র দাখিল হয়েছিল এবং সেই সাথে তাদের অনেকের মনোনয়নপত্র কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছিল, বাতিল করা হয়েছিল এবং আপিলের পরে অনেকের মনোনয়ন কিন্তু বৈধ হয়েছিল। মোট যে 50টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন প্রার্থীদের, সেই সাথে প্রত্যাহারের শেষ দিনে 3 জন প্রার্থী কিন্তু প্রত্যাহার করেছেন। সেই সাথে সেই 47 জন প্রার্থী কিন্তু নারায়ণগঞ্জের 5টি আসনে তারা নির্বাচন করছেন এবং যে বিষয়টি আমরা দেখেছি, যদি রাজনৈতিক বিশ্লেষণে আমরা দেখতে পাই নারায়ণগঞ্জের যে বিএনপি জোটের প্রার্থী রয়েছেন, যে নারায়ণগঞ্জ 4 আসনে মনির হোসেন কাশিমি, সেই সাথে আমরা যে বিষয়টি দেখেছি নারায়ণগঞ্জে একাধিক কিন্তু বিদ্রোহী প্রার্থী কিন্তু ভোটের মাঠে রয়েছেন, সেই সাথে এনসিপি জামাত সহ বিভিন্ন 10 দলীয় জোট কিন্তু এই প্রার্থীতা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা আগামীকাল থেকে কিন্তু ব্যাপক আকারে এই প্রচারণায় নামবেন এবং এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে নারায়ণগঞ্জ নির্বাচনী মাঠে। এই ছিল আসলে আমার কাছে আজকের নির্বাচনী প্রতীক বরাদ্দের সর্বশেষ। গৌতম, আপনাকে ধন্যবাদ। সহকর্মী গৌতম শাহ যেমনটি বলছিলেন, ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জ নানা কারণে প্রায়ই আলোচনায় থাকে। ভোটের দিন ঘনিয়ে আসায় এই জেলায়ও দেখা গেছে নির্বাচনের আমেজ। নানা সমস্যায় জর্জরিত থাকার পরও আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন প্রত্যাশার দিন গুনছেন এই জনপদের মানুষ। শিল্প ও তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময় জেলা নারায়ণগঞ্জ। দেশের নিট শিল্প থেকে আসা আয়ের 40% আসে এ জেলা থেকে। পোশাক খাতে বছরে প্রায় $9 বিলিয়ন যোগ করে এ জেলা। কিন্তু যানজট সহ নানা সমস্যার কারণে দিন দিন নারায়ণগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ এ খাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি ক্রেতারা। পোশাক রপ্তানির সাথে জড়িতরা মনে করেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসলে জেলার ব্যবসায় গতি ফিরবে। যানজট নিরসন করতে হবে, আইন শৃঙ্খলা জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং শ্রমিকদের যে কোনো রকমের সমস্যা প্রায়োরিটি দিয়ে সমাধান করতে হবে। আনডিউ ডিমান্ড না, শ্রমিকের কোনো যদি ন্যায্য দাবি থাকে সেটাকেও ফুলফিল করতে হবে। ফ্যাক্টরি ভিজিটে আগে আসতো, এখন আর এই যানজটের কারণে ম্যাক্সিমাম বাইরে আসতে চায় না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক দল যেন ক্ষমতা আসে গণতান্ত্রিক পদ্ধতিতে, সেটি আমাদের প্রত্যাশা। জেলার জনসংখ্যা দিন দিন বাড়লেও বাড়েনি চিকিৎসা সেবার মান। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য বারবার সমালোচিত হয়েছে এ জেলা। স্থানীয়দের অভিযোগ, পরিস্থিতির উন্নয়ন তো ঘটেনি, বরং সাম্প্রতিক সময়ে দিনে দুপুরে বেড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা। ফলে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা রয়েছে। নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা থাকবে, তাদের প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের মধ্যে যেন আমরা মিল দেখতে পাই। নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নতি করতে হবে এবং ভোটের সঠিক পরিবেশ নিশ্চিত করে জনগণকে ভোটের আমেজে ফিরিয়ে আনতে হবে। জেলা নির্বাচন অফিসার জানান, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইলেকশন কমিশন বরাবরই সকল প্রার্থীর ক্ষেত্রে সমতল ভূমি তৈরিতে প্রস্তুত। কাউকে হেভিওয়েট বলে বিশেষ সুবিধা দেওয়া, এটা কখনো আমরা এটা প্রশ্রয় দিই না। আমরা সকল প্রার্থীকে সমান অধিকার দেওয়ার চেষ্টা করি। নির্বাচনকে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল করার জন্য আমরা যথেষ্ট সচেতন এবং সজাগ আছি। মোট 5টি নির্বাচনী আসন নিয়ে গঠিত নারায়ণগঞ্জের মোট ভোটার 23,92,354 জন। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। 54 বছরের জঞ্জাল পরিষ্কার করতে সচেতন ও সতর্কতার সাথে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ফরিদপুরে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত দিনের ধারা বদলাতে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন জানাতে হবে। জুলাই যোদ্ধাদের প্রত্যাশা, বৈষম্যহীন সমাজ ও স্বৈরাচারী ব্যবস্থা বন্ধ করতে হবে, না হলে দেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে পারে। গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকবে ড্রামবাদকের দল। 54 বছর যত জঞ্জাল আমাদের জ্বলেছে, যত নেতিবাচকতা জ্বলেছে, যত বিভাজন জ্বলেছে, যত বিদ্বেষ জ্বলেছে, সবকিছুকে পিছনে ফেলে রেখে ঐক্যের পথে, শান্তির পথে, সমৃদ্ধির পথে, জনগণের ক্ষমতায়নের পথে এগিয়ে যাওয়া। আজ রাত 8টার দিকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রাতেই হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারত করবেন তিনি। কাল সকালে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচার শুরু করবেন তারেক রহমান। বুধবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করবেন তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে থাকবেন মনোনয়ন বঞ্চিত সাবেক ছাত্র ও যুব দল নেতারা। নির্বাচনী প্রচারণা শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনী থিম সং উন্মোচন করা হবে। আজ রাত 12:01 অর্থাৎ 22শে জানুয়ারি নির্বাচনী প্রচারণা সূচনা লগ্নে ঢাকার লেকশোর হোটেলে থিম সংটি উদ্বোধন করবেন আমাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী। আজ রাত 8:15 বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সিলেট থেকে হবিগঞ্জ যাবেন। বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ সফল করতে ব্যস্ত দলের নেতাকর্মীরা। 2001 সালের পর এই প্রথম হবিগঞ্জের জনসভায় যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 22 জানুয়ারির সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মী ও সমর্থকরা। তারেক রহমানকে স্বাগত জানাতে চলছে ব্যাপক প্রস্তুতি। বিএনপির চেয়ারম্যান শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। জনসভা সফল করতে দফায় দফায় প্রস্তুতিমূলক সভা করছে বিএনপি। বসে নেই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন। যদি হবিগঞ্জের প্রতি সফট কর্নার থাকে তাহলে হবিগঞ্জের উন্নয়ন সহ সমস্ত কাজে হস্তক্ষেপ থাকবে এবং কাজগুলো এগিয়ে যাবে। আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবার যারা আছে সারা হবিগঞ্জের সকল নেতৃবৃন্দ আমরা আসলে আনন্দিত। আমরা অনেক আশা করি, অনেক প্রত্যাশা রাখি ওনার কাছে। উনি হবিগঞ্জবাসীর জন্য প্রতিশ্রুতি দিয়ে যাবেন, অনেক কিছু, অনেক উন্নয়ন করবে। নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের জনসভা জনসমুদ্রে পরিণত হবে। এর মাধ্যমে বিএনপি আরও গতিশীল হবে। কমপক্ষে 2 লক্ষ মানুষ এখানে সমবেত হবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং শহীদ পরিবার যারা আছেন তাদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা এখানে তাদের জন্য আমরা করব। বিএনপির চেয়ারম্যানের সফর ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জোরদার করা হচ্ছে নিরাপত্তা। আমরা আমাদের তরফ থেকে আমাদের ইন্টারনাল যতটুকু নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেই বিষয়ে আমরা যাচাই বাছাই করছি। বিভিন্ন প্রোগ্রাম প্রস্তুতির পর্যায়ে রয়েছে। হবিগঞ্জে জনসভা শেষে তারেক রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের মানুষ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে উদ্বিগ্ন উল্লেখ করে ভোটের মিছিলে কিশোরদের অংশ নেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 10 আসনের বিএনপি প্রার্থী সায়েদ আল নোমান। দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জলাবদ্ধতা নিয়ে অনেক বেশি কাজ করা প্রয়োজন। জনগণের ভোটে নির্বাচিত হলে বাবা আব্দুল আল নোমানের মতো মানুষের কল্যাণে দেশের স্বার্থে কাজ করার ঘোষণা দেন তিনি। এ সময় অনুষ্ঠানে মহানগর বিএনপি, যুবদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ ও হত্যার নির্দেশের অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদের পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার সকালে সবুজ রঙের বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা হয় 10 সেনা কর্মকর্তাকে। টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত এই 10 জন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে এদিন সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় মামলার সাক্ষ্য গ্রহণ। প্রথম দিন সাক্ষ্য দেন টিএফআই সেলে গুমের শিকার মীর আহমেদ বিন কাশেম। গুমের সময়ের নির্মমতার কথা আদালতে তুলে ধরেন তিনি। এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে গুমের যে কালচার, যেটা গত 17 বছর ধরে চালানো হয়েছিল এবং এটা পৃথিবীর বর্বরতম অপরাধগুলোর একটি,
সেই অপরাধের একটা ইতি ঘটানো চেষ্টা হবে এই বিচারের মাধ্যমে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ ও হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। 18 ফেব্রুয়ারি শুরু হবে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ। কিভাবে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাক আউট করে দিয়ে কিভাবে গণহত্যা চালানো যায় সেই দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। তাদের বিরুদ্ধে প্রথম সাক্ষী উপস্থাপনের মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়াটাও একটি পরিণতি পাবে এবং তারা যে অপরাধ করেছেন বাংলাদেশের জনগণের উপরে সেই অপরাধের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। জয় ও পলকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তাদের আইনজীবী। অপরাধ সংগঠনের ব্যাপারে ওনার যে অভিযোগ এসেছে সেই অভিযোগ একদমই মিথ্যা এবং সম্পূর্ণভাবে উনি নির্দোষ। উনি আজকে কোর্টে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছে। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে করা মামলায় এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ সুনির্দিষ্ট 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য নেওয়া হয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাভারের বেদেপল্লীতে অভিযান চালিয়ে 2 নারী সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। সকালে সাভার পৌর এলাকার বেদেপল্লীতে এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। সকালে বেদেপল্লীতে মাদক বেচা কেনার সংবাদের ভিত্তিতে অভিযানে ইয়াবা, নগদ টাকা ও গাঁজা সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করার কথা জানিয়েছে যৌথ বাহিনীর কর্মকর্তারা। ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় আবারও শুরু হতে যাচ্ছে 37তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপ। বুধবার রাজধানীর অলিম্পিক ভবনে মিট দ্য প্রেসে এসব তথ্য জানানো হয়। আগামী 23 থেকে 24 এবং 30 থেকে 31 জানুয়ারি 4 দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে নির্ধারিত হবে ব্রিজের নতুন চ্যাম্পিয়ন দল। এবারের টুর্নামেন্টে সারা দেশের 16 থেকে 18টি দল অংশগ্রহণ করবে। প্রতিটি টিমে অংশ নিচ্ছেন 4 থেকে 6 জন খেলোয়াড়। ব্রিজ চ্যাম্পিয়নশিপের খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের রিক্রিয়েশন সেন্টারে। মিট দ্য প্রেসে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক নাইমুল হাসান ও ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকিব মোহাম্মদ নসরুল্লাহ। নগদবিহীন আর্থিক ব্যবস্থার প্রসার ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে বাংলাদেশ ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি এই সেমিনার আয়োজন করে। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের লক্ষ্য, কার্যক্রম এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রদান করেন। অনুষ্ঠানে ইউসিবি সহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবারে জানাবো আন্তর্জাতিক খবর। ইরানে হামলার চিন্তা এখনও বাদ দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার বদলে বিকল্প সামরিক পরিকল্পনার জন্য তার সহযোগীদের এখনও চাপ দিচ্ছেন তিনি। বুধবার প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানে হামলার ব্যাপারে আলোচনার সময় এটিকে তিনি কয়েকবার চূড়ান্ত হামলা হিসেবে অভিহিত করেছেন। তার নির্দেশনার পর হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন অপশন দিয়েছেন, যার মধ্যে ইরানের সরকার পতনের পরিকল্পনার পাশাপাশি ইসলামিক বিপ্লবী গার্ডের অবকাঠামোতে হামলার বিষয়টিও আছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে যুদ্ধ বিমান এবং একটি বিমানবাহী রণতরীও মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতে আরও বড় সামরিক সমাবেশের সূচনা হতে পারে, যা প্রয়োজনে ইরানের বিরুদ্ধে হামলার সক্ষমতা তৈরি করবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালানো হবে। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঢাকা সহ সারা দেশে প্রতীক পেলেন প্রার্থীরা। এবার 298 আসনে লড়বেন 1967 জন। নারায়ণগঞ্জে চারিদিকে ভোটের আমেজ, নির্বাচন ঘিরে নতুন প্রত্যাশায় সাধারণ মানুষ। রাতে সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, কাল শুরু নির্বাচনী সমাবেশ।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।